একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অন্তরা। আজ শুধুমাত্র তোমাদের দাবি মেনে নিয়ে চলে এসেছি ভালোবাসার উষ্ণ পরশের অন্তিম পর্বেরও অন্তিম পর্ব নিয়ে। কি আশ্চর্য বলো, যেখানে গল্পটাই শেষ সেখানে শুধুমাত্র তোমাদের অনুরোধে আবারও নতুন করে সেই গল্প শুরু করতে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক যা যা চেয়েছো সব কিছুই পাবে এই গল্পে। তবে হ্যাঁ, প্রথম পাতে যদি একটু তেতো না পড়ে তাহলে শেষ পাতের মিষ্টিটাও ঠিক উপভোগ করা যায় না। সেই জন্য একটু তেতো দিয়ে শুরু করে একদম মিষ্টি দিয়ে শেষ করব, কথা দিলাম। আর হ্যাঁ, অনেকেই এসে গল্প শুনে চুপি চুপি পালিয়ে যাচ্ছ, লাইক শেয়ার সাবস্ক্রাইব কোনোটাই করছো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি দেখি এত পরিশ্রম করার পরও তোমরা লাইক দিচ্ছ না, তাহলে কিন্তু কথা দিলাম পরের গল্পে ভিলেনের সঙ্গে নায়িকার বিয়ে দিয়ে দেব আর নায়ককে পাঠিয়ে দেব একেবারে বনবাসে। তাই জন্য বন্ধুরা, গল্পটা লাইক করো আর অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করো। চলো আর ধৈর্যের পরীক্ষা নেব না, শুরু করছি আজকের গল্প। ভালোবাসার মরশুমে আজকের গল্প ভালোবাসার উষ্ণ পরশ অন্তিমের অন্তিম পর্ব, অর্থাৎ চতুর্থ পর্ব। গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে প্রীতম, সেই সঙ্গে রয়েছে মধুমিতা আর রাজদীপ। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি। দুপুরের পর থেকেই আকাশের মুখ ভার। বিকেল পেরোতেই ঝিমঝিম করে শুরু হলো বৃষ্টি। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। এখনও দেখা নেই অভিনবের। আসলে আজকে স্বাগত আর ওর বান্ধবী ঈশানী ডিনারে ইনভাইট করেছে অভিনব আর অপরাজিতাকে। সামনেই ওদের বিয়ে, তার আগে ব্যাচেলার পার্টি। অভিনব খুব একটা ভিড় ভাট্টা পছন্দ করে না, তাই ওদের পার্টিতে ইনভাইট না করে আগেই ওদের ডিনারে ইনভাইট করেছে স্বাগত। না, অভিনবের সঙ্গে স্বাগতর সম্পর্ক এখনো সেভাবে স্বাভাবিক হয়নি। টুকটাক কথাবার্তা হয়, কিন্তু সেখানেও মাঝে মধ্যেই খোঁচা সহ্য করতে হয় স্বাগতকে। কিছুতেই অভিনব ওকে মেনে নিতে পারে না অপরাজিতার বেস্ট ফ্রেন্ড হিসেবে। আসলে শুধু স্বাগত কেন, অপরাজিতার পাশে কারোকেই সহ্য করতে পারেন না মিস্টার অভিনব সিনহা। ফোনটা আরও একবার দেখল অপু। না, মেসেজ কল কিছুই নেই। মনে মনে বলল, আজ আসুক, দেখাবো মজা। কত করে বললাম আজকের দিনটা অন্তত একটু ফ্রি রাখো, তা নয় সব সময় শুধু কাজ 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 আর কাজ। আর ঠিক তখনই শব্দ করে মেসেজটা ঢুকল। সরি অপু, একটা কাজে আটকে গেছি, প্লিজ তুমি ডিনারটা অ্যাটেন্ড করে নাও। স্বাগতকে আমার হয়ে অ্যাপোলজি চেয়ে নিও প্লিজ। আর হ্যাঁ, যাওয়ার সময় ওদের জন্য এক্সপেন্সিভ ওয়াইন, চকলেট, ফ্লাওয়ার বোকে এসব নিয়ে যেতে ভুলে যেও না। সি ইউ সুন। মেসেজটা পড়ে বিষণ্ণ মনে ভিড় করে এলো এক রাশ অভিমান। বিয়ের পর এক দীর্ঘ অশান্তি, আর তারপর অসুস্থ অভিনবকে সুস্থ করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৌড়ে বেড়ানো।
অভিনব সংসার, আত্মীয় পরিজন সবাইকে সামলাতে সামলাতে ক্লান্ত অপরাজিতা। সুস্থ হবার পর থেকেই দৌড়ে বেড়াচ্ছে অভিনব। ওকেই বা দোষ দেয় কি করে? এত বড় ব্যবসা একা হাতে সামলাচ্ছে ছেলেটা। এতদিন কাজের ক্ষতি হয়েছে, তা রিকভার তো করতেই হবে, না হলে মার্কেটে টিকে থাকবে কি করে? মাঝে মাঝে ইচ্ছে করে অপরাজিতার চিৎকার করে বলতে, আর কত অভি, আমাদের সম্পর্কটাকে তো একটু সময় দাও, 1.5 বছর তো হলো, আর কতদিন? এইসব ভাবনা চিন্তার মধ্যেই বেজে উঠল অপরাজিতার ফোন। হ্যালো অপু, কোথায়? আমরা কিন্তু চলে এসেছি। হ্যাঁ স্বাগত, আমি এক্ষুনি বেরোচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আর বলছিলাম মিস্টার সিনহা আসছেন তো? ওনাকে কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে এসো, কেমন? না, আসলে ওর একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে, তাই জন্য। ওহো আচ্ছা, ঠিক আছে, কি আর করা যাবে, উনি ব্যস্ত মানুষ। তবে উনি এলে ভালো লাগতো, এই আর কি। কেন স্বাগত, তুমি তো আমার বন্ধু, শুধু আমি গেলে হবে না? কিছু একটা হয়েছে বুঝতে পেরেই তাড়াতাড়ি করে বলল স্বাগত। আমি কি তাই বললাম? আমরা তো এখানে তোমার জন্যই অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। ফোনটা কেটে দিয়েই তড়ি ঘড়ি নিচে নেমে এলো অপরাজিতা। তারপর কাউকে কিছু না বলেই একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়ল ও। ইচ্ছে করছে না বাড়ির গাড়িটা ইউজ করতে। এত বৈভব, এত আরাম কিছুই তো চাই না ওর, শুধু চাই একটু ভালোবাসার সঙ্গ। কিন্তু সেই মানুষটা এতটাই ব্যস্ত যে ওকে সময় দেওয়ার মতো সময় তার হাতে অবশিষ্ট নেই। আজকে আবার সেই আগের মতো করেই ক্যাবে করে যাবে ও। জানে অভিনব শুনলেই রাগ করবে, হয়তো এমনটাই চায় অপরাজিতা। একটু ওর উপর রাগ করুক ছেলেটা, একটু চেঁচামেচি করুক, তাতেও তো কিছুটা সময় একে অপরের কাছাকাছি থাকতে পারবে। আগেই বলেছি, ওদের বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর, আর বিয়ের পর থেকেই একের পর এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছে ওরা। যুদ্ধ চলেছে মন মস্তিষ্কের মধ্যে, প্রতি পদে পদে ছিল একে অপরকে হারিয়ে ফেলার ভয়। আজ সব প্রতিকূলতা জয় করে ওরা একে অপরের কাছাকাছি, পাশাপাশি, একে অপরকে চিনেছে, বুঝেছে ওরা। তৈরি হয়েছে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। কিন্তু এই সব কিছুর মধ্যেও যেন অনেক কিছুর ঘাটতি থেকে গেছে। এক মন থেকে আরেক মনে ছড়িয়ে পড়েছে ভালোবাসার উষ্ণ পরশ, কিন্তু একে অপরের ভালোবাসায় আদরে সিক্ত হয়নি ওরা। একই ঘরে পাশাপাশি থাকে ওরা, তাই পরিস্থিতি তেমন যে আসেনি এমনটা নয়। আসলে অভিনবের শরীরের কথা ভেবে সব সময়ই একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে অপরাজিতা। অভিনবও কখনো জোর করেনি অপরাজিতাকে। আসলে যেহেতু ওদের সম্পর্কটা খুব স্বাভাবিকভাবে তৈরি হয়নি, তাই সব সময় ভয় পায় অভিনব। যদি ক্ষণিকের দুর্বলতার কারণে ওকে ভুল বোঝে অপু, তাই নিজেকে অনেক কষ্টে সংযত রেখেছে ও। সব সময় চেয়েছে অপু নিজে এগিয়ে আসুক ওর কাছে। কিন্তু আমাদের অপরাজিতা যে বড্ড লাজুক। কালো আর নীলের কম্বিনেশনে একটা সিফন পরেছে ও আজ। গাড়ি থেকে নেমে রেস্তোরাঁয় ঢুকতেই বেশ কিছু চোখ ওর উপরেই এসে আটকে গেল। মুখে মেকআপের নামগন্ধও নেই, তবুও যেন উপচে পড়ছে আবেদন। ওর গ্ল্যামারের ছটায় ঝলসে যাচ্ছে আশেপাশের সব কিছু। না চাইতেও স্বাগতর চোখটা ক্ষণিকের জন্য স্থির হয়ে গিয়েছিল উল্টো দিক থেকে হেঁটে আসা অপরাজিতার উপর। তবে ও খেয়ালই করল না যে ওর পাশে বসে থাকা ওর হবু স্ত্রী ওকেই মন দিয়ে লক্ষ্য করছে। স্বাগতর চোখে মুখে এই যে মুগ্ধতা ভিতর ভিতর জ্বালিয়ে দিচ্ছে ওকে। ও জানে সবটাই ওর নিজের ইনসিকিউরিটি,
মানুষটা একটা সময় অপরাজিতাকে ভালোবাসতো সত্যি, কিন্তু এখন নিখাদ বন্ধুত্ব। কিন্তু তাহলেও ভালোবাসার অনুভূতি কি এত সহজে হারিয়ে যায়? কেমন যেন ভয় ভয় লাগলো ওর। ইচ্ছে করেই স্বাগতর গা ঘেঁষে বসলো ও, যেন কিছুটা প্রমাণ করার চেষ্টা যে এই মানুষটা একান্তই ওর নিজস্ব। অপরাজিতা টেবিলের কাছাকাছি আসতেই উঠে দাঁড়ালো স্বাগত। এই নাও, আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য এই ছোট্ট দুটো উপহার, আর অনেক অনেক অভিনন্দন। তোমাদের আগামী দিন অনেক আনন্দ, হাসি, ভালোবাসায় ভরে উঠুক। আরে এইসবের আবার কি দরকার ছিল বলো তো? আরে উপহারটা খুলে তো দেখো, আশা করছি তোমার পছন্দ হবে। ইতস্তত করে উপহারটা খুলে ফেললো স্বাগত। আরে এটা তো আমার সেই পছন্দের পেনটা, একেবারে এক সেট কিনে এনেছো। অনেক দিন দোকানে বলে রেখেছিলাম, কিন্তু ওই আউট অফ স্টক ছিল। আজকে দেখতে পেয়ে যতগুলো পেরেছি তুলে এনেছি। আর ঈশানী, এটা তোমার জন্য, দেখো তো পছন্দ হয়েছে? রানী আর সবুজ কম্বিনেশনের কাঞ্জিভারামটা দেখে সত্যি খুব পছন্দ হলো ঈশানীর। ঘাড় নেড়ে ও বলল, বাহ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অপুদি। বলছি, তোমার হাজব্যান্ড মিস্টার সিনহা এলেন না? না, আসতে পারলো না, আসলে ও একটু ব্যস্ত তাই। ও আচ্ছা, বিয়েতে কিন্তু অবশ্যই আসতে বলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। অপরাজিতা, প্লিজ তোমরা কন্টিনিউ করো। ইস্যু, প্লিজ টেক কেয়ার অফ হার। আমি আসছি। অর্ডারটার কি হলো একটু দেখেই আসছি, কেমন? তারপর বলো, কেমন কাটছে বিয়ের আগের এই মুহূর্তগুলো? নিমেষে মুখটা যেন উজ্জ্বল হয়ে গেল ঈশানীর। একটু লজ্জা লজ্জা পেয়ে ও বলল, তোমাকে আর কি বলবো অপুদি, তুমি তো বিবাহিত, তুমি তো জানোই এই সময় ছেলেগুলো ঠিক কতটা হ্যাংলামি করে। এই তো দেখো না, আজকে আমি কি ড্রেস পরে আসব, কি জুয়েলারি পরবো, সব কিছু উনি ঠিক করে দেবেন। একটু 19-20 হলেই আবার অভিমান। তার মানে স্বাগত তোমায় খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ, সে আবার বলতে মাঝে মাঝে এমন পাগলামি করে না, কি বলবো। এই তো সেদিন রাতে একটা বিশেষ ফ্লেভারের আইসক্রিম খুব খেতে ইচ্ছা করছিল। কি করেছে জানো তোমার বন্ধু? গোটা কলকাতা ঘুরে সেটা আমার জন্য জোগাড় করে এনেছে। বাহ, তাহলে তো খুব কেয়ারিং বলো। হ্যাঁ, তা তো বটেই, তবে এখনো ভীষণ ছেলে মানুষ জানো। আমি একটু ফোন ধরতে দেরি করলে বা মন খারাপ করলে যেখানেই থাকুক ঠিক আমার কাছে এসে হাজির হয়। তারপর আমার মন ভালো করার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে। এই তো সেদিন বিয়ের কথা ফাইনাল হওয়ার পর যখন আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, আমাকে নিয়ে বাইকে করে গোটা সন্ধে কলকাতা একেবারে চষে ফেলেছিল। সেদিন ছিল আবার ঝোড়ো হাওয়া। কি যে অস্বস্তি হচ্ছিল আমার, তোমায় কি বলবো। অস্বস্তি বলছো কেন? উপভোগ করো, এই সময়টা পেরিয়ে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। ভালোবাসার এই মুহূর্তগুলোই আজীবন মনের মধ্যে বাসা বেঁধে থাকবে। এই দেখেছো, তখন থেকে আমি বকবক করে যাচ্ছি, এই আমার এক সমস্যা। এবার তুমি বলো অপুদি, তোমার আর মিস্টার সিনহার প্রেম কাহানি। আরে আরে আরে, ওয়েট ওয়েট, আমি মনে হচ্ছে আজকে অনেক কিছু মিস করে গেলাম। আমার অনুপস্থিতিতে কি নিয়ে এত আলোচনা হচ্ছিল? স্বাগত, তোমার প্রেমিকা কি বলছে দেখো। আমার কাছ থেকে আমার লাভ স্টোরি শুনতে চাইছে। লক্ষ্য করল স্বাগত, অপরাজিতার হাসির মধ্যেও ওর অভিমান কোথাও যেন লুকিয়ে রয়েছে। চোখ দুটো ছলছল করে উঠছে। এখনও মেয়েটার চোখে কষ্ট সহ্য করতে পারে না স্বাগত। ছটফট করল কথা ঘোরানোর জন্য। আরে আরে ছাড়ো না ওসব কথা। আজ কিন্তু তোমার পছন্দের স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছি। থ্যাংক ইউ স্বাগত। তবে আমার কি মনে হয় জানো, তোমার উডবিকে আমার সম্পর্কে তোমার সবটা জানানো উচিত ছিল। কি জানানোর কথা বলছো তুমি অপরাজিতা? ঈশানী কিন্তু
সবটাই জানে। সরাসরি ঈশানীর চোখের দিকে তাকালো অপরাজিতা। তারপর বেশ কাটা কাটা শব্দে বলল, তুমি সবটা বললেও হয়তো ঈশানীর সবটা বোধগম্য হয়নি। তাই ঈশানী, ভালো করে শুনে রাখো, আমারটা ঠিক লাভ স্টোরি নয় ডিয়ার, আমারটা কিছুটা হেড স্টোরি। বাকিটা স্বাগতর কাছ থেকে শুনে নিও। সবটাই আন্দাজ করতে পারল ঈশানী। আসলে কোথাও যেন ওর মনে হয় স্বাগত এখনও এই মেয়েটার সঙ্গে জুড়ে রয়েছে। তাই ওর আর স্বাগতর সম্পর্কের কেমিস্ট্রিটা আরও একটু ভালো করে বোঝানোর জন্যই একটু বাড়িয়ে বাড়িয়ে কথাগুলো বলেছে ও। কিন্তু ওর এই কথাগুলোই যে অপরাজিতার অতীতকে খুঁচিয়ে বার করে আনবে একটু আশা করেনি মেয়েটা। এখন সত্যিই বেশ অনুতপ্ত বোধ করছে ও। আরে কি হলো, দুজনে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখো। আরে চটপট খাবারটা খাও, আমি কিন্তু আবার ঠান্ডা বিরিয়ানি খেতে পারবো না, বলেই দিলাম। খাওয়া শেষ করে আবারও ক্যাব বুক করলো অপরাজিতা। তুমি গাড়ি আনোনি? না, আসলে মাই গুডনেস, মিস্টার সিনহা কিন্তু রাগ করবেন। উনি জানতেই পারবেন না, ওনার ফেরার আগেই আমি পৌঁছে যাব। আমি তোমাকে বাইকে করে নামিয়ে দিতাম, কিন্তু না না স্বাগত, আমি চলে যাব। আমার অনেক কঠিন সময় তুমি আমার পাশে থেকেছ, হয়তো ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই মুহূর্তে তোমার জীবনে আরও একজন এসেছে, তাকে সময় দাও। বিয়ের পর এই মুহূর্তগুলো আর ফিরে পাবে না। আসি, ভালো থেকো। ক্যাব এসে গেছে, সেই দিকে এগিয়ে গেল অপরাজিতা। হঠাৎ করে পিছন থেকে ডেকে উঠল স্বাগত। অপু। পিছন ফিরে তাকালো অপরাজিতা। তুমি ভালো আছো তো? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল অপরাজিতার। সত্যি ও কি ভালো আছে? হাসি মুখে ওর দিকে তাকিয়ে উত্তর দিল অপু। মিস্টার অভিনব সিনহা খুব ভালো আছেন, আর ও ভালো থাকলেই আমি ভালো থাকবো স্বাগত। আসি। আর কথা বাড়ালো না ও, ক্যাবে উঠে পড়ল। বাড়িতে যখন পৌঁছলো তখন প্রায় 11:30। এখনো ফেরেনি অভিনব। চেঞ্জ করে আজকের তোলা ছবিগুলো স্ক্রল করতে থাকলো অপরাজিতা। এত হেক্টিক শিডিউল, শরীর আর জাস্ট দেয় না। ঢক করে উঠল অপরাজিতার বুকটা। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে এগিয়ে গেল ও। কি হয়েছে, শরীর খারাপ লাগছে? আমাকে বলো। বুঝতে পারল অভিনব মেয়েটা ওর শরীর খারাপ শুনেই বড্ড ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ও বলল, আমি ঠিক আছি অপু, কিন্তু তুমি এখনো জেগে কেন? অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। না আসলে তুমি ফিরবে তাই জন্যই। দেখো অপু, টু বি ভেরি অনেস্ট, আমার সাথে থাকতে গেলে তোমাকে কিন্তু এই অদ্ভুত শিডিউলটা অ্যাডজাস্ট করতেই হবে। ইউ নো মাই ওয়ার্ক প্রেশার অ্যান্ড অল, আমার ওয়ার্ক কালচার, এই সব কিছু তো তুমি জানো। তাই ইউ নো হোয়াট আই মিন। এরপর থেকে অপেক্ষা করার কিন্তু কোনো প্রয়োজন নেই, প্লিজ ঘুমিয়ে পড়ো। হ্যাঁ তাই তো, আমার বোঝা উচিত ছিল। ও বাই দ্য ওয়ে, তা তোমাদের ডিনার কেমন হলো? ভালোই, ওরা তোমার কথা বলছিল। হ্যাঁ, আসলে আমি এমন বিচ্ছিরিভাবে আটকে গেলাম। এনিওয়ে। কিছু বলল না অপরাজিতা, চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল। কিছুই বোঝে না মানুষটা। সম্পর্কটা ক্রমশ শীতল থেকে শীতলতম হচ্ছে। কোথায় হারিয়ে গেল অভিনবের ভালোবাসার সেই উষ্ণ পরশ? অফিসের কিছু ঝামেলায় আজকাল বেশ পরিশ্রম হচ্ছে অভিনবের। চাইলেও অপরাজিতাকে একটুও সময় দিতে পারছে না। অনেক চেষ্টা করে এই রবিবারটা একটু সময় বার করেছে। একমাত্র বউয়ের জন্মদিন বলে কথা, ওই দিনটা তো আর কোনোভাবেই মিস করা যায় না। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেছে অপরাজিতার।
মায়ের একটা লাল পাড় সাদা শাড়ি বের করেছে অপরাজিতা। মায়ের বেশ কয়েকটা শাড়ি ও নিজের কাছে নিয়ে এসে রেখেছে। যখন মাকে খুব মিস করে এই শাড়িগুলো পরে। মনে হয় মায়ের গন্ধটা এখনো লেগে আছে এগুলোতে। আজ সকাল সকাল অভির ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, তাই অপরাজিতার ঘুম থেকে ওঠার আগেই অফিস চলে গেছেন উনি। আজ অনেকক্ষণ ধরে স্যান্ডেল বডি ওয়াশ সহযোগে স্নান করলো অপরাজিতা। তারপর মায়ের শাড়িটা পরে নিয়ে হাতে শাঁখা পলা, কানে সোনার কানপাশা আর গলায় সরু চেনটা পরে নিল, সেই সঙ্গে মোটা করে সিঁদুর। এই সাজটা খুব পছন্দ করে ও। ছোট থেকে মাকে এই সাজে কত দেখেছে। মন্দিরটা সুন্দর করে সাজিয়ে বেশ সময় নিয়ে পুজো সেরে সবে রান্নাঘরে ঢুকবে, হঠাৎ করেই মোবাইলে ফোন। শুভ জন্মদিন অপু। খুব 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 ভালো থেকো, খুব আনন্দে থেকো। আর হ্যাঁ, আর শত পুত্রের জননী হয়েও। কেমন? হয়েছে হয়েছে স্বাগত, ভুলভাল বললে কিন্তু ফোনটা আমি রেখে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপর বলো, আজকের প্ল্যান কি? কিছুই নয়, ওই অভিনব বলছিল যে বিকেলবেলা একটু বেরোবে, তাই আর কি। ও আচ্ছা, পার্টিটা তাহলে প্রাইভেটলি হবে, তাই তো? বাজে বকো না তো। ঠিক আছে ঠিক আছে, আর লজ্জা পেয়ে কাজ নেই। এখন রাখি তাহলে, ওদিকে আবার ম্যাডামের কল ওয়েটিং এ। হুম, কার প্রাইভেট পার্টি চলছে ভালোই বুঝতে পারছি স্যার। ওকে ওকে, বাই। রাতে ঘুমোতে যাওয়ার সময়ও মনটা আনচান করছিল। রাত পোহালেই ওর জন্মদিন, অথচ এই মানুষটাকে দেখো, কোনো হুঁশই নেই। তারপর ঘুম ভেঙে দেখলো অভি অফিস বেরিয়ে গেছে। মনটা আবারও খারাপ হয়ে গেল। আজকে ওর জন্মদিন, অথচ অভিনব ওকে উইশই করলো না, বেরিয়ে গেল। হয়তো ভুলে গেছে। কিন্তু বিছানা থেকে নেমেই যখন জলের গ্লাসের নিচে অভির লিখে যাওয়া চিরকুটটা দেখতে পেল, একটা মিষ্টি হাসি খেলে গেল ওর গোটা মুখ জুড়ে। গুড মর্নিং মিসেস সিনহা, তোমার জন্য ওয়ার্ড্রবের ভিতর একটা গিফট বক্স রাখা আছে। তৈরি থেকো, একসাথে ডিনারে যাব। বাকি কথা না হয় রাতেই হচ্ছে। এক ছুটে ওয়ার্ড্রব খুলে গিফট বক্সটা বার করলো ও, আর ওটা খুলেই চোখে ঝিলিক খেলে গেল। বাসন্তী হলুদ আর সাদা কম্বিনেশনের ঢাকাই জামদানি, সঙ্গে ম্যাচিং গোল্ড জুয়েলারি। অজান্তেই মনের মধ্যে খুশির জোয়ার উঠল। সকাল থেকে বিকেল পর্যন্ত গুনগুন করে আজ একটাই গান গেয়ে চলেছে অপরাজিতা। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ একবারও ফোন করেনি অভিনব, হয়তো খুব ব্যস্ত। আর বিরক্ত করেনি অপরাজিতা, মনের মধ্যে গুছিয়ে নিয়েছে সমস্ত মনের কথা, যা এতদিন বলা হয়নি। আজ নিজেকে উজাড় করে দেবে ওর অভির কাছে। ড্রয়িং রুমে ব্রিটিশ আমলের ঘড়িটা যখন ঢং ঢং শব্দ তুলে 10 বার বেজে উঠল, দু চোখ জলে ভরে উঠল অপরাজিতার। না, এখনো আসেনি অভি, এমনকি না এসেছে তার মেসেজ না কল। মনে পড়ে গেল সেই অভিশপ্ত দিনের কথা। সেদিনও কথা দিয়েও পৌঁছতে পারেনি অভি। আর সেদিনের পর থেকে এক ধাক্কায় জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল দুজনের। ভয়ে কুঁকড়ে গেল অপরাজিতা। আবার কি কিছু হয়ে গেল? আর থাকতে পারল না অপু, তড়িঘড়ি কল করলো অভির ফোনে। বারবার কলটা কেটে দিতে থাকলো অভি। তারপর হোয়াটসঅ্যাপে ঢুকলো একটা মেসেজ। প্লিজ ডোন্ট কল মি, আই উইল কল ইউ লেটার। একে একে নিজের হাতে সাজ খুলে ফেলল অপরাজিতা। টান মেরে ছিঁড়ে ফেলল খোপায় লাগানো জুঁইয়ের মালাটা। চোখের জলে ঘেটে গেল কাজল। প্রায় 11:15টায় বাড়ি ফিরল অভি। অনেকবার কলিং বেল বাজানোর পরেও যখন কেউ দরজা খুলল না, ডুপ্লিকেট চাবি দিয়ে নিজেই বাড়িতে ঢুকে পড়ল অভিনব।
কোনো সাড়া নেই অপরাজিতার। সারা বাড়ির আলো নেভানো। একটা একটা করে আলো জ্বালতে জ্বালতে সিঁড়ি দিয়ে উপরে উঠল অভি। বেডরুমে ঢুকেও কোথাও দেখতে পেল না অপরাজিতাকে। ব্যালকনিতেও নেই। খাটের মধ্যে ব্যাগটা কোনো রকমে ছুঁড়ে দিয়ে ছাদের দিকে ছুটল অভি। নিশ্চয়ই ওর অপু আজকে খুব অভিমান করেছে, করাটাই স্বাভাবিক। কিন্তু কি করবে অভি? স্বার্থপরের মতো নিজের স্টাফদের বিপদে ফেলে কি করে আনন্দ করবে ও? ঠিক ধরেছিল, ছাদের দোলনাটায় গুটিসুটি মেরে বসে রয়েছে অপরাজিতা। পরনে ওরই দেওয়া হলুদ সাদা ঢাকাই জামদানি। ধীর গতিতে ওর দিকেই এগিয়ে গেল অভিনব। তারপর হাঁটু মুড়ে বসল দোলনার ঠিক সামনেটায়। অপু, তুমি এখানে বসে আছো? ধীরে ধীরে মুখ তুলে অভির দিকে তাকালো অপু। আলো আঁধারি পরিবেশে ভালোই বুঝতে পারল অভি। কেঁদে কেঁদে মেয়েটার মুখটা একেবারে সাদা হয়ে গিয়েছে, চোখগুলো ফুলে উঠেছে, নাকটা লাল হয়ে গেছে। সরি অপু, আসলে অফিসে। ডিনার করে এসেছো না খাবে? না, খাইনি। আসলে আজকে অফিসে। কি খাবে বলো? আজ তো সব স্টাফদের ছুটি দিয়ে দিয়েছি, আমি বানিয়ে দিচ্ছি। খাবো পরে, আগে তুমি আমার কথাটা তো শোনো। যাও ফ্রেশ হয়ে নাও, আমি দেখছি কি করা যায়। দোলনা থেকে নেমে সিঁড়ির দিকে এগিয়ে গেল অপু। ঠিক তখনই টান পড়ল ওর হাতে। প্লিজ অপু, আমার কথাটা তো শোনো। আজ সাইটে হঠাৎ করেই একজন অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল। একজন স্টাফ হসপিটালে ভর্তি। এই সব বিষয় দেখতে দেখতে আমার মাথা থেকে সব বেরিয়ে গিয়েছিল। বিশ্বাস করো, আমি। বিশ্বাস করব তোমাকে? থমথমে গলায় বলল অপরাজিতা। কেন, আমাকে বিশ্বাস করা যায় না? একটা কাজও করেছো তুমি বিশ্বাস করার মতো? একটা ভালো স্মৃতি উপহার দিতে পেরেছো তুমি আমায়? ভুলে গেছো ব্ল্যাকমেল করে বিয়ে করেছিলে তুমি আমাকে? অপু। অবাক হলেন মিস্টার অভিনব সিনহা? কি ভাবছেন সব ভুলে গেছি আমি? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনি আমার সঙ্গে চরম অন্যায় করেছেন। নিজের জেদ বজায় রাখতে আমার কষ্টগুলোকে নিজের পায়ের তলায় পিষে দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। সেসবের জন্য তো আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি অপরাজিতা। আমি তো ক্ষমা করে দিয়েছি মিস্টার সিনহা। ভেবেছিলাম আপনি অনুতপ্ত। আপনি হয়তো আমাকে এতটাই ভালোবাসেন যে বাধ্য হয়ে ওই ডিসিশনটা নিয়েছিলেন। কিন্তু না, এখন আমি বুঝতে পারছি আমি তো শুধুমাত্র আপনার জেদ ছিলাম, আর তাই জন্যই। তুমি এটা বলতে পারছো অপু? আমি তোমায় ভালোবাসি না। না, আপনি আমায় ভালোবাসেন না। যদি বাসতেন তাহলে এত কষ্ট দিতে পারতেন না। আপনি জানতেন আজকে আমার জন্মদিন। আমার এই বিশেষ দিনে আমি যদি আপনার কাছ থেকে একটু বেশি সময় আশা করি তাহলে কি আমি ভুল? আর 5টা স্বাভাবিক কাপেলের মতো যদি সময় কাটাতে চাই সেটা কি আমার অন্যায়? জানেন তো মিস্টার সিনহা, আমি না খুব স্বপ্ন দেখতাম নিজের পায়ে দাঁড়াবো, তারপর ভালোবেসে একটা মানুষকে বিয়ে করে সুন্দর করে সংসার করব, একসাথে সিনেমা দেখব, পার্কে বেড়াবো, আইসক্রিম খাবো। কিন্তু আপনি আমার একটা স্বপ্নও সত্যি হতে দিলেন না। পরিস্থিতি সেরকম ছিল না অপরাজিতা। অভির কোনো কথাই যেন কানে ঢুকলো না অপুর। নিজের মনেই বলে যেতে থাকলো ও। জানেন, সেদিন স্বাগতর হবু বউ আমাকে জিজ্ঞাসা করছিল আমাদের লাভ স্টোরি। আচ্ছা মিস্টার সিনহা, আমাদের কি কোনো লাভ স্টোরি আছে? কোনো সুখস্মৃতি আছে? জীবন্ত লাশের মতো বিয়ে করেছিলাম আপনাকে। আপনি আমার স্বামী, নিজের কর্তব্য আপনি একদম সঠিক পালন করেন। কিন্তু বিশ্বাস করুন, আপনি আমার প্রেমিক নন। আপনার ভালোবাসায় শুধুই কষ্ট, শুধুই দুঃখ, শুধুই অধিকার বোধ। সেখানে না আছে কোনো উত্তেজনা, না আছে কোনো সোহাগ, আর না আছে কোনো আবেগ। অপু, আমি জানি তোমার রাগ হয়েছে এবং সেটাই স্বাভাবিক। আমি তোমাকে কারণটাও বললাম, তারপরও তুমি আমাকে এতগুলো কথা। যাকে
আচ্ছা বলো তো, তুমি কি চাও? আমি ওই টিনেজ বাচ্চাগুলোর মতো তোমার সঙ্গে প্রেম করি? ফর গড সেক অপু, আমাদের কি আর সেই বয়স আছে? ব্যাস, চুপ করুন। আমি সব মেনে নিয়েছি মিস্টার সিনহা, আমি আপনার সঙ্গেই সংসার করব। কিন্তু এখন এই মুহূর্তেই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কিছুদিন আমি একা নিজের মতো করে থাকতে চাই। আশা করি এইটুকু স্বাধীনতা আপনি আমায় দেবেন। সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে নিচে নেমে গেল অপু। সেদিন স্বাগতর বান্ধবীর করা একটা একটা প্রশ্ন ওর মনে সূচের মতো বিঁধেছিল। সত্যি, ভগবান সব সুখ সবাইকে দেন না, কিন্তু একটু শান্তি, একটু ভালোবাসা, একটু সময়, এটুকুও কি দাবি করা বাড়াবাড়ি? বেডরুমে ঢুকেই তড়ি ঘড়ি ট্রলি ব্যাগটা বের করলো অপরাজিতা। হাতের কাছে প্রয়োজন মতো যা ছিল গোছাতে থাকলো। ততক্ষণে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে বেডরুমে চলে এসেছে অভি। কি করছো অপু? প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। কোনো উত্তর না দিয়ে নিজের মনেই ব্যাগ গোছাতে থাকে অপরাজিতা। এই 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 অপু, তুমি সত্যি সত্যি চলে যাবে? আরে কি করছোটা কি? আরে এত জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? আরে আবার মায়ের ছবিটা নিচ্ছ কেন? এই দেখো অপু, দেখো আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তুমি কিন্তু কোথাও যাচ্ছ না অপু। তুমি জানো আমি রেগে গেলে কি করতে পারি? রীতিমতো রাগী চোখে অভির দিকে তাকালো অপরাজিতা। তড়িঘড়ি নিজেকে সামলে নিয়ে অভি বলল, না না, আমি রেগে যাব কেন? আমি রেগে যাচ্ছি না। দেখো এই তো আমি হাসছি, দেখো। কিন্তু অভির কোনো কথাতেই কোনো কাজ হচ্ছে না দেখে বাধ্য হয়ে সেই মোক্ষম চালটা চালতেই হলো ওকে। অপু, আমার মাথাটার ভীষণ যন্ত্রণা হচ্ছে। অপু দেখো, মাথাটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, প্লিজ। ঝটপট নিজের হাতের কাজ ফেলে ছুটে গেল অপু। কি হয়েছে? কোথায় যন্ত্রণা হচ্ছে? আমি কি ডক্টর? অপু কাছাকাছি আসতেই ওকে জাপটে ধরল অভি। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ অপু, আমাকে ছেড়ে যেও না। আমি প্রমিস করছি, তুমি যা চাও তাই হবে। মিথ্যে? তুমি মিথ্যে বললে আমায়? শরীর খারাপের বাহানা দিচ্ছ? এবার তুমি বাড়ি ছেড়ে চলে যাবই যাব। দেখি দেখি আমায় কে আটকায়। কোথায় যাবে অপু? এত রাতে কোথায় যাবে? প্লিজ এরকম করো না। আচ্ছা বলো কোথায় যাবে, আমি নিয়ে যাচ্ছি। আপনার সঙ্গে আমি কোথাও যাব না। আরে ধুর বাবা, আপনি বলছো কেন অপু? কত কষ্টে আপনিটা তুমিতে এসেছে, আবার আপনি? প্লিজ। ততক্ষণে নিজের মোবাইলটা হাতে তুলে নিয়েছে অপু। দ্রুত ডায়াল করেছে স্বাগতর নাম্বার। সবে মাত্র প্রেম পর্বে আজকের মতো ইতি টেনে ঘুমোতে যাচ্ছিল স্বাগত, আর ঠিক সেই সময় বেজে উঠল ফোন। এত রাতে অপরাজিতাকে ফোন করতে দেখে একটু অবাক হয়েই ফোনটা রিসিভ করলো ও। হ্যালো স্বাগত, তুমি কি খুব ব্যস্ত আছো? অপরাজিতা, এত রাতে? না না, বলো। সরি তোমায় এত রাতে বিরক্ত করার জন্য। তুমি তুমি এক্ষুনি আমার বাড়িতে গাড়ি নিয়ে আসতে পারবে? হ্যাঁ আসছি, কিন্তু আসতে পারবে কিনা বলো। কিন্তু কেন, কি হয়েছে, এত বৃত্তান্ত আমি তোমায় জানাতে পারছি না। না না, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখেই ট্রলি ব্যাগটার চেনটা লাগিয়ে নিল অপরাজিতা। হঠাৎ করেই ঘরের মধ্যে কেমন একটা নিস্তব্ধতা ছেয়ে গেছে। লোকটা এতক্ষণ ছটফট করছিল, হঠাৎ কেন থেমে গেল দেখার জন্যই মুখটা ঘুরিয়ে যে দৃশ্যটা অপরাজিতা দেখতে পেল সেটা দেখে ওর মুখটা একেবারে হাঁ হয়ে গেল। দ্য গ্রেট বিজনেসম্যান অভিনব সিনহা কান ধরে নিষ্পাপ দৃষ্টি নিয়ে একেবারে কিউট ফেস করে তাকিয়ে রয়েছে অপুর দিকে। সুটেড বুটেড এত বড় একটা মানুষকে এরকমভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপের মধ্যেও পেটের ভেতরে হাসিটা গুলিয়ে উঠল অপরাজিতার। মনে মনে ভাবল, এতদিনে ঠিক জব্দ হয়েছে চাঁদু। না, এভাবেই একে রাস্তায় আনা যাবে। কোনোভাবেই এই ডিসিশন বদলাবো না আমি। কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? অপু, আমি কিন্তু স্কুলে কোনোদিন পানিশমেন্ট পাইনি, কিন্তু আজ পেতে রাজি। তুমি বললে কান ধরে ওঠবসও করতে রাজি।
কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দরজার সামনে থেকে সরে দাঁড়াও, আমি যাব। এক্ষুনি স্বাগত চলে আসবে। অপু না হ্যাঁ না হ্যাঁ 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 না হ্যাঁ। না 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 না। না না করতে করতে এক পা করে অপরাজিতার দিকেই এগিয়ে আসছিল অভি। আর এক পাও এগোবেন না, চুপ করে ওখানে দাঁড়ান। আমি এখন আমার বাড়ি যাবই, আর ওখানেই থাকবো। যবে যেদিন যখন আমার মনে হবে আমি বাড়ি আসবো, তার আগে নয়। এত সহজে না চিড়ে ভিজবে না, বুঝেছেন মিস্টার সিনহা? না, কিছুতেই আটকাতে পারেনি অভি অপুকে। এক রাশ অভিমান সঙ্গে করে বাড়ি ছেড়েছে অপু। বুকের মধ্যে আবার যেন সেই পাথরটা চেপে বসছে অভির। কিন্তু না, এখন মন খারাপ করার সময় নয়। বউয়ের মানভঞ্জন করে তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। তড়িঘড়ি ফোন করলো অভি। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। তোমাদের ম্যাডাম বাড়ি ছেড়ে চলে গেছে। রূপক একেবারে আকাশ থেকে পড়ল। হ্যাঁ স্যার, কি বলছেন? কানে কালা তুমি, শুনতে পাও না? তোমাদের ম্যাডাম বাড়ি ছেড়ে চলে গেছেন রাগ করে। এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। স্যার, আমার তো বিয়ে হয়নি, তাই এইসব ব্যাপারে আমার তো কোনো আইডিয়া নেই। এই তোমাদের দ্বারা না কিচ্ছু হবে না। এই এত রাতে কি করব কিছুই তো বুঝতে পারছি না। স্যার, আপনি ম্যাডামকে ফোন করুন না, বোঝানোর চেষ্টা করুন। ও তো আমার ফোন ধরছে না রূপক। ম্যাডাম নিশ্চয়ই বাপের বাড়ি গেছে, আপনি ওখানে চলে যান না স্যার। হ্যাঁ, সে যেতেই পারি, কিন্তু ঢুকতে দেবে বলে তো মনে হচ্ছে না। স্যার, একটা কথা বলবো, আপনি কি কিছু ভুল করে ফেলেছেন? হোয়াট? কি বলছো তুমি রূপক? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? মানে কোনো অন্যায় টন্যায় করে ফেলেননি তো? ওই কোনো মহিলা টহিলা? বাজে বকো না রূপক, আমার অত সময় নেই। বলে কি না আমি ভালোবাসতে পারি না। আচ্ছা বলো তো রূপক, এই বয়সে আমি কি প্রেম করব? স্যার, ম্যাডাম যদি এটাই চান, আপনি বরং সেটাই করুন, তাতেই ঝামেলা মিটে যাবে স্যার, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ রূপক, তোমার সেই ওই উইপোকা দোকানের ছেলেটাকে মনে আছে তো? আমার মনে হয় না ওই স্বাগতই তোমাদের ম্যাডামের মাথাটা খাচ্ছে, বুঝলে? নিজে তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু আমার লাইফটা না শেষ করা অবধি ওনার শান্তি হচ্ছে না। আগেরবার শুধু দোকানটা উড়িয়েছিলাম, এবার মনে হচ্ছে ওটাকেই। স্যার স্যার, প্লিজ আপনি তো রাগ করবেন, স্বাগত ছেলেটা খারাপ নয়। না না রূপক, তুমি ওই স্বাগতর ওপর নজর রাখো। আমি কিন্তু বারবার বলছি, ওকে কিন্তু আমি একটুও বিশ্বাস করতে পারছি না। আর এই মেয়েও বলিহারি, বাড়িতে একটা ইয়াং হ্যান্ডসাম হাজবেন্ড রয়েছে তা নয়, বন্ধু বন্ধু করে গেল একেবারে। এই রূপক, তুমি আমাকে বলো তো, ওই স্বাগতর মতো হতে গেলে আমায় ঠিক কি কি করতে হবে? স্যার, আপনি তো দ্য গ্রেট অভিনব সিনহা, আপনাকে আমি কি শেখাবো স্যার? আপনি যদি খেলতে নামেন না স্যার, তারপর তো আবার খেলোয়াড়রা ফেল করে যাবে। বলছো? ঠিক আছে, চেষ্টা করে দেখি কি করতে পারি। স্যার, আপনি নিশ্চিন্তে গিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। ওই দেখুন, অভি মনে হচ্ছে আবার একটা ভুল রাস্তায় এগোচ্ছে। এর আগেও রূপকের আইডিয়ায় কাজ করে ফেঁসে গেছিল বেচারা, মনে নেই? সেই যে অফিস পার্টির ফটোর ব্যাপারটা। আরে বাবা, বউ যখন রাগ করেছে তার রাগ ভাঙানোর চেষ্টা কর, তা নয় প্ল্যানিং প্লটিং শুরু করে দিয়েছে এরা। আর বেচারা স্বাগতকে দেখুন, সামনেই বিয়ে, কিন্তু ওর নিস্তার নেই। কিছু না করেও আবার ফেঁসে গেল ছেলেটা। কাজ কর্ম শিখেই তুলে বউয়ের মানভঞ্জনের উদ্দেশ্যে একেবারে উঠে পড়ে লেগেছে অভিনব। ব্যাগপত্র গুছিয়ে শ্বশুর বাড়ি এসে হাজির হয়েছে ছেলে। আরে জামাই বাবা জীবন যে। হ্যাঁ, ভালো আছেন আঙ্কেল? ওই চলে যাচ্ছে বাবা। আরে এসো এসো, ভেতরে এসো। সোফায় বসে আজকের পেপারটাই দেখছিল অপরাজিতা। হঠাৎ করে পরিচিত গলার আওয়াজটা পেয়েই দরজার দিকে তাকালো ও। সকাল সকাল অভিনবকে ব্যাগপত্র নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেই রেড়ে করে ছুটে গেল ও। এই 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 এই, তুমি এখানে কি করছো? হ্যাঁ, চাপ বাবা, এ আবার কেমন কথা? আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক,
তাই যেখানে আমার বউ সেখানে আমি। ও প্লিজ, তোমার মুখে না এই ডায়লগগুলো একেবারেই যায় না। তা কে মুখস্থ করিয়ে দিয়েছে বলো তো? নিশ্চয়ই রূপক। রূপক? কে রূপক? আমি কোনো রূপককে চিনি না। আর শোনো, আমি কিছুদিন আমার শ্বশুর বাড়িতে থাকতে এসেছি, প্লিজ বিরক্ত করো না। অপরাজিতাকে একেবারে পাত্তা না দিয়েই ব্যাগপত্তর নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল অভি। গতকাল মাঝরাতে ব্যাগ গুছিয়ে মেয়েকে যখন বাড়িতে আসতে দেখলেন, তখনই বুঝতে পেরেছে অপুর বাবা নিশ্চয়ই মেয়ে জামাইয়ের মধ্যে কোনো সমস্যা হয়েছে। এখন ওদেরকে ওদের মতোই ছেড়ে দিয়ে রান্নাঘরে গেলেন রান্নার লোককে তাড়া দেওয়ার জন্য। এই, তুমি আমার ঘরে কি করছো? ঘরে লোকে কি করে মানে? আমি বলছি তুমি আমার ঘরে থাকবে নাকি? ওই দেখো, বিয়ে করে বউয়ের সঙ্গে থাকবো না তো কি পাশের বাড়ির ঝুনু পিসির সাথে থাকবো? ঝুনু পিসি? সেটা আবার কে? ও কেউ নয়, চুপ করে এখানে এসে বসো তো। আমি চুপ করব না, আর কোথাও বসবও না। তুমি বেরোবে আমার ঘর থেকে। এই, তোমার নিজের বাড়িঘর নেই? যাও সেখানে। আর বাই দ্য ওয়ে, সকাল সকাল অফিস না গিয়ে তুমি এখানে কি করছো? উফ, বললাম না শ্বশুর বাড়িতে কটা দিন শান্তিতে থাকবো। বলতে বলতেই অপরাজিতা বেডে আয়েশ করে শুয়ে পড়ল অভি। আরে আরে, কি করছো কি করছো? জামা প্যান্টটা আগে খোলো। হ্যাঁ, এখনই? দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করি। মানে? মানে আমি নিজের মুখে বলবো না, আমার লজ্জা করছে। ঠাস করে একটা চড় মারবো জানো, লজ্জা উড়ে যাবে তোমার। আগে বাইরের জামা কাপড় ছেড়ে চেঞ্জ করো, তারপর শোবে। এই কথা, সে না হয় চেঞ্জ করে আসছি, কিন্তু তোমায় কথা দিতে হবে তুমিও আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেবে। কচু দেবো আমি তোমাকে। তাই দাও, তোমার হাতের কচু আমার কাছে অমৃতের সমান। এই, তোমার কি শরীর খারাপ? এসব কি বলছো? আরে আহ! হঠাৎ টান পড়ল অপরাজিতার হাতে। টাল সামলাতে না পেরে সোজাসুজি ও গিয়ে পড়ল অভিনবের প্রশস্ত বুকে। অভিনব হালকা হাতে অপরাজিতার কোমরটা জড়িয়ে ধরতেই অপরাজিতা চোখটা টেনে বন্ধ করে ফেলল। চোখের পাতার আড়ালে লুকিয়ে থাকা এক রাশ লজ্জা ঢেকে ফেলার বৃথা চেষ্টা করতে থাকল। এক অজানা আকর্ষণে অপরাজিতার ঠোঁট তিরতির করে কেঁপে উঠল। আর অভি মুগ্ধ চোখে প্রিয়তমার এই রূপের মোহজালে ধীরে ধীরে আবদ্ধ হতে থাকল। শান্ত গলায় অভি বলে উঠল, অপু, তাকাও আমার দিকে। কি ছিল সেই গলার শব্দে জানে না অপরাজিতা। ধীরে ধীরে চোখ তুলে তাকালো ও। অভির মুগ্ধ দৃষ্টির দিকে তাকাতেই একরাশ লজ্জা একেবারে জাপটে ধরল ওকে। নিজের প্রিয়তমাকে এইভাবে এত কাছে পেয়ে আর নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছে না অভি। ভিতরের উন্মাদনা প্রবলভাবে অস্থির করে তুলছে ওকে ভালোবাসার মানুষটিকে সম্পূর্ণরূপে নিজের করে নিতে। শুকিয়ে যাওয়া গলাটা একটু ভিজিয়ে নেওয়ার জন্য ঢোক গিলল অভিনব। কাঁপা কাঁপা গলায় বলল, অপু, তুমি কি আমায়? টেবিলের ওপর শব্দ করে ফোনটা ঠিক তখনই বেজে উঠল। চমকে উঠল অপরাজিতা। নিজের বর্তমান অবস্থা বুঝতে পেরেই তাড়াতাড়ি করে অভির কাছ থেকে সরে দাঁড়ালো। পরিস্থিতি সামাল দেবার জন্য ব্যস্ত হয়ে বলে উঠল, ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। এরপর অভির উত্তরের আশা না করেই এক ছুটে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল অপু। সমস্ত ঘটনাটা মাথার ভেতরে প্রসেস করতে কিছুটা টাইম লাগলো অভির। প্রচণ্ড রাগ হলো ওর, কিন্তু উপায় বা কি? ফোন যে করেছে সে তো আর জানে না যে বিজনেসম্যান অভিনব সিনহা এখন তার বিবাহিত স্ত্রীর সঙ্গে রোম্যান্স করতে ব্যস্ত। হ্যাঁ বলো। সত্যি বাবা, তোমার সময় জ্ঞান দেখে না আমি মুগ্ধ হয়ে যাই রূপক। তুমি না থাকলে আমার যে কি হতো ভাবতেই পারছি না আমি। তুমি শুধু বিয়েটা করো রূপক, তারপর এক এক করে সব বদলা আমি তুলব। রেগে মেগে ফোনটাই কেটে দিল অভি। একেই তো বউটা এরকম রাগ করে আছে, সহজে ধরা দিচ্ছে না। তার উপর এরকম সুবর্ণ সুযোগ যদি বারবার হাতছাড়া হয়
তাহলে দাদু হবার বয়সেও ও বাবা হতে পারবে না। ব্রেকফাস্ট করে সোফায় বসে সবে মাত্র টিভিটা চালাবে অভি, হঠাৎ করে বেজে উঠল টেবিলে রাখা অপরাজিতার ফোনটা। স্বাগত নামটা ব্লিঙ্ক হতেই চোখে মুখে অদ্ভুত খুশির ঝিলিক খেলে গেল অভির। চট করে ফোনটা ধরে ফেলল। এই অপরাজিতা, তুমি রেডি? আমি কিন্তু 15 মিনিটেই আসছি। হ্যাঁ, অপরাজিতা রেডি নয় আর 15 মিনিট কেন, তুমি 15 ঘন্টা না, ছাড়ো, 15 বছর এখানে পা রাখবে না। আরে মিস্টার সিনহা, আপনি ওখানে মানে অপরাজিতার বাড়িতে কখন গেলেন? এটা আমার শ্বশুর বাড়ি স্বাগত, তাই আমি কখন এলাম, কেন এলাম, কার সঙ্গে এলাম তার কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দেব না। অপু তোমার সঙ্গে কোথাও যাবে না, ও এখন আমার সঙ্গে বেরোবে। তুমি ফোন রাখো। ফোনটা কেটে যেতেই মুচকি হাসল স্বাগত। সত্যি এত বড় মাপের একজন মানুষ, অথচ এখনো ছেলে মানুষই যায়নি মন থেকে। আমার ফোন এসেছিল, তুমি ধরেছিলে? হ্যাঁ, তোমার ওই ছাড় পোকা দোকানের মালিকটা তোমাকে নিয়ে কোথায় যাবে বলছিল, তাই ভাগিয়ে দিয়েছি। ভাগিয়ে দিলে? এই কেন করলে? আমাদের আজকে একসাথে বেরোনোর প্ল্যান ছিল। এই শোনো, ওই স্বাগতকে না একটু বলবে নিজের বউকে নিয়ে ঘুরে বেড়াতে। আমার বউয়ের দিকে এত নজর কেন ওর? তোমার নিজের বউয়ের দিকে নজর আছে, নিজেও নজর দেবে না, অন্য কাউকে নজর দিতেও দেবে না। এই অপু, চলো না আজকে কোথাও ঘুরে আসি প্লিজ। আজকে আমার ছুটি, তুমি না করো না। মানুষটার করুণ মুখটার দিকে দেখে আর না করতে পারল না অপরাজিতা। একটা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে রেডি হয়ে নিল ও। তারপর বাড়ির বাইরে আসতেই চমকে উঠল। বাইক? তুমি বাইক চালাতে পারো? হ্যাঁ, তুমি নিজের বরকে কি ঢ্যাঁড়স ভাবো নাকি? ভাবার কি আছে? বাজে না বকে তাড়াতাড়ি ওঠো। ইতস্তত করে বাইকে উঠল অপু। আরে একটু সরে এসো, আমাকে ধরে বসো, না হলে পড়ে যেতে পারো তো। অভির একটু কাছে সরে গেল অপু। তারপর ওর কাঁধে হাত রাখতেই বুলেট ছুটল তীব্র গতিতে। শালপাতার বাটি হাতে করুণ মুখে ফুচকাওয়ালার আলু মাখার টেকনিক পর্যবেক্ষণ করছিল অভি। বউয়ের পাল্লায় পড়ে শেষ পর্যন্ত এরকম একটা আনহাইজেনিক খাবার পর্যন্ত টেস্ট করতে হবে ভাবতেও পারেনি ও। অপু, 5 স্টারে নিয়ে যাচ্ছি, চলো প্লিজ, ওখানেও ফুচকা পাওয়া যায়। ইস, শোনো, তোমার ওই 5 স্টারের ফুচকা না আমি খেয়েছি, কোনো টেস্ট নেই। এখানকার ফুচকা একবার খেয়ে দেখো, মুখ ছেড়ে যাবে। শালপাতার বাটিতে ফুচকা পড়তেই আরও একবার অপুর দিকে করুণ চোখে তাকালো অভি। তারপর ফিসফিস করে বলল, তুমি শিওর তো? আরে কিচ্ছু হবে না, খাও তো। বহু কষ্টে 3টে ফুচকা গিলে ফেলে আর খেতে পারল না অভি। হাত জোর করে বলল, প্লিজ অপু, আমি আর বাপরে বাপ পারবো না, প্লিজ, ভীষণ টক, গা গোলাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমারও খাওয়া হয়ে গেছে, চলো। আবারও বাইক এগিয়ে চলল অজানার উদ্দেশ্যে। আজ খুব মজা করেছে অপরাজিতা, ফুচকা খেয়েছে, শপিং করেছে, বাইকে বসে গোটা কলকাতা চষে ফেলেছে। নিজের মতো করে একটা দিন কাটাতে পেরে মনটা একেবারে উৎফুল্ল হয়ে উঠেছে। মানুষটাকে জব্দ করা এত সহজ, আগে জানলে এই কাজটা কবেই করে ফেলতো। গাড়ি চালাতে চালাতেই হঠাৎ বলে উঠল অভি, এই অপু, বলছিলাম একটা কথা জিজ্ঞেস করব? হুম? বলছিলাম তোমার রাগ কি কমেছে? তাহলে গাড়িটা আমাদের বাড়ির দিকে। মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছিল অপরাজিতার, কিন্তু অভির মুখে বাড়ি যাওয়ার কথা শুনেই আবারও মনটা খারাপ হয়ে গেল। বাড়ি ফিরলেই তো সব কিছু সেই আগের মতো হয়ে যাবে, নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়বে অভি, আর আবারও ওর মনে জমতে শুরু হবে অভিমানের পাহাড়। কি হলো অপু, কিছু বলো। আরে তুমি কি এখনো আমার ওপর রাগ করে রয়েছো নাকি? বিশ্বাস করো, আমি কিন্তু ইচ্ছে করে। আমি জানি অভি, আমি সব বুঝি, কিন্তু মনটা যে মানতে চায় না। একা একা
বাড়িতে দম বন্ধ লাগে। আমি যে তোমাকে বড্ড মিস করি অভি। হঠাৎ করে মাঝ রাস্তায় ওকে এইভাবে চিৎকার করতে দেখে ঘাবড়ে গেল অপরাজিতা। ইয়েস ইয়েস ইয়েস, এই কথাটা আমার এতদিন মাথায় কেন আসেনি বলো তো? ইজি একটা সলিউশন। কি কি হলো গো? এই শোনো, তোমার মন খারাপের ওষুধ, ইয়েস, আমি আবিষ্কার করে ফেলেছি। কি? কাল থেকে তুমি আমার সঙ্গে অফিসে যাবে, আমাকে কাজে হেল্প করবে, সিম্পল। পাগল হয়েছো তুমি? আমি পারবো নাকি? কি বলছো কি অপু? এত প্রতিকূলতা পেরিয়ে আমরা আজকে এই জায়গায়। আমাদের সম্পর্কটা বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কাছাকাছি থাকাটা খুব দরকার, পাশাপাশি থাকাটা খুব জরুরি। আর এর থেকে ভালো উপায় আমার কাছে তো জানা নেই, বিশ্বাস করো। তবে তার আগে চাই একটা লং ভ্যাকেশন। না না না, পরের সপ্তাহে স্বাগতর বিয়ে, এখন কোথাও যাব না। ওহ, আবার স্বাগত? এই অপু, তুমি নিশ্চয়ই বিয়ের কোণে নাও যে তুমি না থাকলে বিয়েটা আটকে যাবে। শোনো, আজকে রাত্রে না, মানে কালকে আমরা বেড়াতে যাচ্ছি, মানে যাচ্ছি, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। সেই দমদম এয়ারপোর্ট থেকেই মুখটা বাংলার 5 করে রেখেছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অভিনব সিনহা। কারণ তার রানী সাহেবা তার সাজেস্ট করা সমস্ত ডেস্টিনেশন রিজেক্ট করে শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং হিল স্টেশনকে বেছে নিয়েছে ওদের হানিমুন প্লেস হিসাবে। বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছে ওরা প্রায় আধ ঘন্টা। এখানেই ছোট্ট একটা কফি ব্রেক নিয়ে ওরা যাত্রা করবে কালিম্পংয়ের উদ্দেশ্যে। হাতে একটু সময় আছে, তাই চট করে রূপককে লাস্ট মিনিট কলটা করে নিল অভি। এরপর অন্তত 5 দিন ফোন সুইচ অফ। খুব প্রয়োজনে মেইল করতে বলা আছে অফিসে। রূপক, সব ঠিকঠাক অ্যারেঞ্জ করেছো তো? স্যার, আজ পর্যন্ত আপনি কাজ দিয়েছেন আর আমি ফেল করেছি, এটা কি হয়? না, তবুও এইসব কিসব টালিম্পং নিয়ে আমার খুব একটা কনফিডেন্স নেই। আর তোমাদের ম্যাডামও সত্যি, এত জায়গা থাকতে শেষ পর্যন্ত কিনা কালিম্পং। স্যার, আপনি জায়গাটা নিয়ে কি করবেন? আসলটা তো হানিমুন। আপনি শুধু কটেজে পৌঁছে যান, দিল গার্ডেন হয়ে যাবে। শাট আপ, ফালতু বকো না তো, ফোন রাখো। ওয়াও, এখান থেকে তো ওই দিকের পাহাড়টার ভিউটা কি দারুণ আসছে। কথাটা বলেই ঘর থেকে ছুটে ব্যালকনির দিকে দৌড় দিল অপু। গুটি গুটি পায়ে অপুর পিছনে এসে দাঁড়ালো অভি। সত্যি জায়গাটাকে এতটা আন্ডার এস্টিমেট করাটা বোধহয় উচিত হয়নি। দূরের পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে এক দৃষ্টে ওদিকেই তাকিয়ে আছে অপু, আর ওর উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে অভি। সত্যি কত অল্পেতেই খুশি এই মেয়েটা। পছন্দ হয়েছে? দারুণ দারুণ, এরকম একটা জায়গায় ফার্মস্টে সত্যি ভাবাই যায় না। সারাদিন এখানেই কাটিয়ে দেওয়া যায়, বাইরে কোথাও ঘুরতে না গেলেও বোর হবে না কেউ। আমারও খানিকটা সেই রকমই প্ল্যান। কথাটা বলেই অপুর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে আনলো অভি। দূরে দেখা যাচ্ছে শ্বেত শুভ্র পর্বতের শৃঙ্গ। মেঘের দল সবুজ পাইনে ঘেরা জঙ্গলে ভেসে বেড়াচ্ছে। পাখিদের কিচিরমিচির আর দূর থেকে ভেসে আসা কোনো এক অজানা নদীর শব্দ ওদের দুজনকেই বাকরুদ্ধ করে দিয়েছে। অভি আরও একটু এগিয়ে গিয়ে নিজের ঠান্ডা হাতটা দিয়ে স্পর্শ করল অপরাজিতার গাল। কেঁপে উঠল অপু। এখানে এসে থেকেই মানুষটাকে একদম অন্য রকম লাগছে। এটা কি এই জায়গাটার এফেক্ট, নাকি অন্য কিছু? এবার অপরাজিতার কপালে কপাল ঠেকালো অভি। ওর উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে অপরাজিতার কোমল নরম গোলাপি ঠোঁট। অপুর বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো অভি। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি অপু। কথা দাও, কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি। কাজল কালো চোখ দুটো জলে টলমল করে উঠল। কই,
অভিমান করে থাকতে পারছে না তো। নিজেকে বড্ড সুখী মনে হচ্ছে আজ। নিজের প্রথম ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে কজনই বা পায়। এই অদ্ভুত উপলব্ধিতে আপ্লুত হয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারল না অপু। ফুঁপিয়ে উঠল ও। অপরাজিতা, আমি কি ভুল বললাম? নিজের সবচেয়ে নির্ভরযোগ্য স্থান, নিজের জীবনের প্রথম ভালোবাসার মানুষের শক্ত বুকে মাথা রাখল অপরাজিতা। তারপর বলল, কত কত কথা বলা হয়নি তোমায়। লজ্জার কাছে আমার অনুভূতিগুলো হেরে গেছে অভি, হেরে গেছে। কোনো কথা বলল না অভি। 2 হাত দিয়ে অপরাজিতার মুখটা তুলে ধরল। তারপর একটা দীর্ঘ চুম্বন এঁকে দিল ওর কপালে। হ্যাঁ, আজকেই তো সেই দিন, যেদিন ভালোবাসার উষ্ণ পরশ মেখে প্রেমের জোয়ারে ভাসবে ওরা। মুক্ত হবে সমস্ত লজ্জার আবরণ। মন আর শরীর তো একে অপরের পরিপূরক। এটাই যে প্রকৃতির নিয়ম। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই ইতি টানা উচিত। চলো বন্ধুরা, এবার ওদের একটু একা ছেড়ে দিই। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে একে অপরের কাছে এসেছে ওরা। এই সময় ওদের আর বিরক্ত করাটা ঠিক হবে না। অভি আর অপুর গল্প এখানেই শেষ। তবে ভালোবাসার মরশুমের গল্প কিন্তু এখনো অনেক বাকি। খুব তাড়াতাড়ি ফিরব 2 ভালোবাসার মানুষের গল্প নিয়ে। ততক্ষণে খুব ভালো থেকো আর মন দিয়ে শোনো ভালোবাসার মরশুম। কি শান্তি হলো তো এবার? ভালোবাসার উষ্ণ পরশের অন্তিমেরও অন্তিম পর্ব চলে এলো শুধুমাত্র আপনাদের অনুরোধে। তাও আবার রোম্যান্টিসিজমে ভরা একটা এপিসোড। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট চাই। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো। আর তার সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এখন থেকে ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল। www.bhalobasharmorsum.com এই ওয়েবসাইটে সমস্ত লেটেস্ট গল্পগুলো শুনতে পাবেন আপনারা। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তার সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংক। সম্ভব হলে ফলো করে দেবেন। যাওয়ার আগে বলে যাই, আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম। তারা হলেন শ্রেয়া মুখার্জি, মুন্না সামন্ত, রিমা দে, শ্রীকান্ত ঘড়ুই, সঞ্চারী নায়েক, চৈতালি দে সরকার, মোহিনী ভট্টাচার্য, নূপুর মাঝি, শিবাঙ্কর, স্মৃতিরেখা মণ্ডল, সৌমদীপ, প্রবীর মল্লিক এবং বসুধারা সাউ সহ আরও অনেকে। এবার তাহলে চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, স্বাগতর হবু স্ত্রীর নাম কি? উত্তরটা যদি জানা থাকে তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে লিখে ফেলুন সঠিক উত্তরটা। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম প্রতি পর্বের মতো আগামী পর্বে আবারও ঘোষণা করব আমি। আজ তবে এটুকুই থাক। কথা হচ্ছে শুক্রবার ঠিক রাত্রি 8টা, তারপর তৃতীয় রবিবার দুপুর 3টে এবং প্রতি মঙ্গলবারের মতো আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। ততক্ষণ ভালো থাকবেন সবাই, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইবটা করবেন।